এখানে উপস্থিত আছেন আমাদের আজকে সভাপতি, আমাদের পার্টির এখানকার বহু পুরনো আমাদের কমরেড ফারুকদা আছেন, এখানে আফরিন আছে, গোপা আছে, শামিমদা আছে, এদিকে দীপুদি, ক্যাশ এতক্ষণ বললো, লাডুদা, আমাদের সেক্রেটারি এখানে, কমলিকাদি, সবাই আছে এখানে। আপনারা যারা এখানে আছেন আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, আমাদের বন্ধুরা, এবং অনেকক্ষণ ধরে এই মিটিং চলছে। আর আজকে আমাদের মিটিং শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যে 7টার সময়, ঠিক সেই সময় থেকে বৃষ্টিও শুরু হয়েছে, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, যে কারণে আমাদের মিটিং শুরু করতে অনেক দেরি হলো। তারপরও আপনারা এতজন এখানে হাজির আছেন, যত অবধি আমাদের মাইক লাগানো আছে, যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন। আমি বলার আগে এখানে আমাদের নেতারা বলেছেন, শামিমদা এখানে বলেছে, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে বলেছে। আমি সেই কথাগুলোকে আর নতুন করে বলছি না। আর সত্যি কথা বলতে কি, এখানকার কোনো এমন কথা নেইও যা কিনা আমি বলবো তারপরে আপনারা জানবেন এখানকার অবস্থা, এখানকার মানুষের অবস্থা কি অবস্থার মধ্যে আছে না আছে। আর গত মাসের 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে তপসিয়ায় কি হচ্ছে না হচ্ছে তা আপনারা সবাই জানেন। আমি খালি কয়েকটা কথা, এখানে খুব লম্বা কথার মধ্যে তাই যাচ্ছি না, আপনারা সবাই ভিজে ভিজে দাঁড়িয়ে আছেন। আমি অল্প কয়েকটা কথার মধ্যে আমি প্রথমে যে কথাটা বলবো, দেখুন 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পরে বিজেপি প্রথম বুলডোজার পাঠালো পশ্চিমবাংলায়, এই তপসিয়ায় প্রথম বুলডোজার পাঠালো। কেন? কেননা বিজেপি জানতো ভোট হয়ে গেছে, ভোটে তৃণমূল হেরে গেছে, তৃণমূল পার্টিটা উঠে গেছে, তৃণমূল পার্টিটা বিক্রি হয়ে গেছে। কিন্তু সিপিআইএম বিক্রি হয়নি, সিপিআইএম বিক্রি হবে না, লাল পতাকা বিক্রি হবে না। যেখানে বুলডোজার যাবে মানুষের বাড়ি ভাঙার জন্য, সেখানে আর কেউ যাক কি না যাক, সেখানে লাল পতাকা দাঁড়াবে বুলডোজারের সামনে। বিজেপি জানতো, এবং बीजेपी जेने ये बात जान के ही बीजेपी ने तोपसिया में बुलडोजर भेजा था, क्योंकि उन लोगों को पता था कि तोपसिया में पहले भेजूंगा बुलडोजर, मुसलमान के घर तोड़ूंगा, और जब वहां पे घर तोड़ा जाएगा और कोई आए या फिर ना आए, कोई जाए या फिर ना जाए, बाय मुआज वहां पे जाएगा, सीपीआईएम जाएगा, लाल झंडा वहां पे जाएगा। और उस तस्वीर को दिखा के पूरे बंगाल में मैं अपनी ये सियासी चाल चलूंगा, আমি আমার এই রাজনীতি করব যে দেখো সিপিএম এর মুসলমানের উপর বিরাট দরদ আছে, সিপিএম মোল্লাদের পার্টি, ওই জন্য বেআইনি বাড়ি ভাঙতে বুলডোজার পাঠিয়েছি, সিপিএম মুসলমানদেরকে বাঁচাবে বলে তপসিয়ায় চলে গেছে। জানতো বিজেপি এই পলিটিক্সটা করতে চায়, তাই সেই কারণে গোটা পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারী সবার আগে বুলডোজার পাঠিয়েছিল এই তপসিয়ায়। আমরা সেই বুলডোজারের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। আপনারা জানেন এখানকার এমএলএ, এখানকার কাউন্সিলর তারা পালিয়েছে, তারা ময়দান ছেড়ে পালিয়েছে। দীপুদি ছিল, আমরা ছিলাম, আমাদের পার্টির এখানে নেতা কর্মীরা যারা ছিলেন আমরা দাঁড়িয়েছিলাম এখানে। বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীম তারা লড়াই করেছেন, মামলা করেছেন আদালতে। সেই মামলায় তপসিয়ার ডেমোলিশন, তপসিয়ার বাড়ি ভাঙা কিছুদিনের জন্য আমরা আটকাতে পেরেছি, কিছুদিনের জন্য, চিরকালের জন্য না। আমি সেই কথা, শামীমদা বলেছে, আমি সেই কথাগুলো আরেকবার করে বলছি না, কিন্তু আপনারা সবাই জানেন কিছুদিনের জন্য আমরা আটকাতে পেরেছি। কিন্তু কথাটা আমি এই কারণে বলছি, তখন কিছু লোকের দেখে খুব আনন্দ হলো, যেই তো বিজেপি এসে গেছে বলে মুসলমানরা খুব জব্দ হচ্ছে, বিজেপি এসে গেছে বলে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানের বাড়ি ভাঙা হচ্ছে, মুসলমান খুব জব্দ হচ্ছে, আর সিপিআইএম তার জন্য ছটফট করছে, সিপিএম ওখানে চলে গেছে। কিন্তু কয়েকদিনের মধ্যে গোটা বাংলা দেখলো, বাড়ি যখন ভাঙা হয় গোটা বাংলা দেখলো, বুলডোজার যখন চলে তা খালি বেছে বেছে মুসলমানের উপর দিয়ে চলে না। যেদিন তপসিয়ায় ওরা বাড়ি ভাঙতে আসলো তার কয়েকদিনের মধ্যে মাঝ রাত্রিবেলা বুলডোজার পাঠিয়ে বিনা নোটিশে, কোনো নোটিশ না দিয়ে শিয়ালদায় একের পর এক হকারের দোকান ভেঙে টুকরো টুকরো করে দিল, ভেঙে চুরমার করে দিল এই বিজেপির সরকার, এই শুভেন্দু অধিকারীর সরকার। কয়েকদিনের মধ্যে তপসিয়ার কয়েকদিনের মধ্যে শিয়ালদার हॉकरরা আপনারা দেখেছেন সেই ভিডিও, आप लोग देखे हो वो वीडियो। शियालदा के हॉकर लोग जिनके दुकान रात के अंधेरे में तोड़ी गई, बिना किसी नोटिस के, बिना किसी चेतावनी के। जो लोग वहां पे कोई 10 साल, कोई 15 साल, कोई 20 साल, कोई 25-30 साल से अपना व्यापार, अपना कारोबार कर रहे हैं, वहां पे अचानक रात में आके बुलडोजर लाके दुकानें तोड़ी गई, सामान रेल लाइन पे फेंक दिया गया। वहां के जो हॉकर, हमारे साथियों, हमारे जो हॉकर भाइयों है, वो कैमरा के सामने आके रो के कह रहा है कि कोई एक बंदे का एक फेसबुक पोस्ट बहुत वायरल हुआ था, आप लोगों ने शायद देखा होगा। बोल रहा है कि मैं 2017 से बीजेपी कर रहा हूं, 2017 साल থেকে আমি বিজেপি করছি।
এইবারও যে বিজেপি ভোটে জিতলো, বিজেপির হয়ে বিজয় মিছিল করেছি, সকালবেলা বিজেপির হয়ে বিজয় মিছিল করেছি, রাত্রিবেলা বিজেপি এসে আমার দোকানটাকে ভেঙে দিল, কাঁদতে কাঁদতে বলছে। গোটা বাংলা দেখলো, গোটা ভারত দেখলো যে কথাটা আমরা বরাবর বলে এসেছিলাম। ওরা ভোটের আগে বিজেপি বলেছিল আমরা হিন্দুদের পার্টি, আমরা আসলে হিন্দুরা খুব ভালো থাকবে। কিন্তু যে পার্টি মানুষের শত্রু সেই পার্টি মুসলমানেরও শত্রু, সেই পার্টি হিন্দুদেরও শত্রু। ওদের বুলডোজারের হাত থেকে না গরিব মুসলমান বাঁচতে পারছে, ওদের বুলডোজারের হাত থেকে না গরিব হিন্দু বাঁচছে। গোটা বাংলা জুড়ে হকার উচ্ছেদের নামে এখন আপনারা দেখছেন রেল স্টেশনগুলোতে তাণ্ডব চলছে, স্টেশনে স্টেশনে তাণ্ডব চলছে। কিন্তু যেখানে যেখানে এটা হচ্ছে আপনারা দেখছেন, গোটা পশ্চিমবাংলায় কোথাও তৃণমূল কংগ্রেসের পতাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর একদিন ধরে ভাবতাম তৃণমূল কংগ্রেসের পতাকার যে ফুলটা আছে, ফুলের তো অনেক পাপড়ি হয়, এক फूल के तो बहुत सारे क्या कहते हैं उसको, पापड़ी की बोलेगा हिंदी में, उर्दू में? नहीं नहीं, माली तो अलग बात है। अरे फूल का जो वो जो होता है क्या, हाँ क्या, हाँ पंखुड़ी। एक फूल का तो बहुत सारे पंखुड़ी होता है। तो टीएमसी का जो फूल है उसमें 3 पंखुड़ी क्यों है? अभी पता चला क्यों 3 है। उसमें से एक पंखुड़ी है ममता बनर्जी का टीएमसी जो कालीघाट में बैठा है, दूसरा पंखुड़ी है ऋतुव्रत बनर्जी और जावेद खान का टीएमसी जो विधानसभा में बैठा है, वहां पे बीजेपी का चमचागिरी कर रहा है, और तीसरा पंखुड़ी है सुदीप बनर्जी का टीएमसी दिल्ली में, माला राय और सुदीप बनर्जी का टीएमसी जो जाके बीजेपी में शामिल ही हो गया है। टीएमसी का वो 3 पंखुड़ी मतलब वो अलग अलग 3 लॉबी, एक कह रहा है कि मैं बीजेपी के खिलाफ हूं, एक कह रहा है कि नहीं मैं बीजेपी के खिलाफ हूं, पर वे बीजेपी के विधानसभा के बाहर में बीजेपी के खिलाफ हूं, पर विधानसभा के अंदर में बीजेपी के साथ हूं, बीजेपी को मदद दूंगा। और तीसरा पंखुड़ी, तीसरा टीएमसी दिल्ली में जाकर स्पीकर को चिट्ठी लिख दिया है कि कृपया हमें शामिल कर लीजिए एनडीए में, हम बीजेपी सरकार को अपना समर्थन दे रहे हैं। আপনাদেরকে বলছি, এই যে মালা রায় এখান থেকে জিতে গেছিলেন লোকসভায়, কর্পোরেশন বিধানসভার কথা পরে আসছি, এই মালা রায় এখান থেকে জিতে গেছিলেন লোকসভায়। এই লোকসভাতে এই তপসিয়া এসে মালা রায় জাভেদ খানরা আপনাদেরকে বলেননি যে সিপিএম কে ভোট দেবেন না, কংগ্রেসকে ভোট দেবেন না, সব ভোট খালি তৃণমূলকে দেবেন, কেননা আমরা খালি লড়বো বিজেপির সঙ্গে, আমরা খালি লড়বো বিজেপির বিরুদ্ধে। আমাদের ক্যান্ডিডেট ছিল সায়রা হালিম, কংগ্রেস সাপোর্টেড সিপিআইএম ক্যান্ডিডেট ছিল সায়রা হালিম। আমরা ভোট চেয়েছিলাম এখানে, ওরা এসে বলেছিল যে ওকে ভোট দেবেন না, সিপিএম কে ভোট দিয়ে লাভ নেই, কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই, সব ভোট তৃণমূলকে দিন, আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো। বিজেপির বিরুদ্ধে লড়ার নমুনা আপনারা এখন দেখছেন, এখানে বসে আছেন। ওরা দিল্লিতে গিয়ে মুচলেখা দিয়ে দিয়েছে বিজেপিকে, হাত জোর করছি দয়া করে আমাদেরকে এনডিএ সরকারের সঙ্গে নিয়ে নিন, আজকে থেকে আমরা বিজেপির সঙ্গে আছি। এত বড় ছুরি মারলো, খালি মুসলমান বলবো না, খালি এমন নয় যে খালি মুসলমান তৃণমূলকে ভোট দিয়েছিল, বাংলার মুসলমান তৃণমূলকে ভোট দিয়েছিলেন, দিতে বাধ্য হয়েছিলেন লোকসভায় বিজেপিকে আটকানোর জন্য। বাংলার হিন্দু মানুষও, কোটি কোটি হিন্দু মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিলেন যারা বিজেপিকে হারাতে চেয়েছিলেন। আজকে সেই ভোটগুলোকে বিক্রি করে ওরা দিল্লিতে, ওরা পশ্চিমবাংলার বিধানসভায় বিজেপির পায়ে মুচলেখা দিয়েছে। এখানে বিল্ডিং ভাঙতে আসা হলো, কিভাবে আটকানো হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন। এই যে মঞ্চে বসে আছে এখানে फिरदौस शामीम, एतक्षण आपनादेर सामने अभी अपने बात रख रहे थे, फिरदौस शामीम, गोपा बैठी है यहाँ पे, एडवोकेट गोपा विश्वास, आफरीन यहाँ पे है, आपकी बच्ची है, तोरसिया की बच्ची है, एडवोकेट है, वो भी जाके इन लोगों के साथ केस लड़ी हाईकोर्ट में जाके। फिलहाल के लिए बिल्डिंग का गिरना फिलहाल के लिए रोका गया है, पर हम ये नहीं कह सकते कि हमेशा हमेशा के लिए रुक गया है, पर यह लड़ाई को हमें लड़ना है ताकि इस बिल्डिंग को, जिन लोगों ने गलत तरीके से बिल्डिंग बनाया है, गरीब को बिल्डिंग बेच के गया है, ताकि भरपाई उनसे हासिल किया जाए, पर गरीब का घर नहीं तोड़ा जाए। ये लड़ाई लेके आज हम हाईकोर्ट तक लड़े हैं, कल अगर जरूरत हुआ तो सुप्रीम कोर्ट तक ये लड़ाई हम लेके जाएंगे, सुप्रीम कोर्ट तक जाके ये लड़ाई हम लोग लड़ेंगे, और इस लड़ाई में जो आवाम का जो हक है वो हम हासिल करके रहेंगे। फिरदौस शामीम, गोपा, আফরিন এরা 1 টাকা না নিয়ে যখন এদের কাছে যাওয়া হয়েছিল, তপসিয়ার মানুষেরা গেছিলেন আমাদের সঙ্গে, এরা বলেছিলেন আমরা 1 টাকা নেব না, বিনা পয়সায় খেটে খাওয়া মানুষের জন্য এই মামলা আমরা লড়বো হাইকোর্টে, এবং তারা স্টে অর্ডার নিয়ে এসেছিল। কিন্তু কথাটা আমি আপনাদেরকে এই কারণে বলছি যে এখানে বাড়ি যখন ভাঙা চলছে, গোটা তপসিয়ার মানুষ, প্রত্যেকটা বাড়িতে মানুষ ভয় আতঙ্কে কাঁপছেন
যে কোনো সময় আমার বাড়ির দরজায় নোটিশ লাগিয়ে দিয়ে যাবে, যে কোনো সময় বলবে 48 ঘন্টার মধ্যে বাড়ি খালি করো, 48 ঘন্টার মধ্যে বুলডোজার আসবে, তোমার বাড়ি ভেঙে দেওয়া হবে। কোথায় যাব, কি করব না করব কেউ জানি না। এই অবস্থায় যখন মানুষ কাঁপছে, সেই সময় এখানকার কাউন্সিলর ফেজ খান, আপনারা দেখেছেন, আপনাদের সবার কাছে সেই ভিডিও আছে, মিডিয়াকে বলছে 80% বিল্ডিং আমার ওয়ার্ডে ইনলিগাল। যদি গভর্নমেंट এটাকে ভাঙতে চায়, শুভেন্দু अधिकारी যদি বিল্ডিং ভাঙতে চায়, আমি ওয়েলকাম করছি, मैं स्वागत करता हूं सरकार का। अगर सरकार बिल्डिंग तोड़ना चाहे, क्योंकि मेरे वार्ड में 66 वार्ड में तोपसिया में 80% बिल्डिंग इलीगल है। कौन कह रहा है? यहां पे आपके वोट से चुना गया काउंसिलर कह रहा है ये मीडिया को। बताइए, लड़ाई तो हम लोग लड़ेंगे, कोर्ट में लड़ा है, आगे जाके लड़ेंगे, पर जब कल जब फिर से जब ये केस उठेगा कोर्ट में सरकार के पक्ष में, कॉर्पोरेशन के हक में, जो वकील, उनका भी तो वकील होगा, ऐसा तो नहीं बस हमारा वकील होगा, उन लोगों का भी वकील होगा। वो वकील अगर जाकर काउंसलर का बात जज के सामने रखेगा कि जनाब वाला आप कह रहे, देखिए वहां का काउंसलर का ये मानना है कि वहां का 80% बिल्डिंग इलीगल है, तो ये लोग कौन होते हैं कहने वाले? खुद काउंसलर कह रहा है कि मेरे वहां पे बिल्डिंग 80% इलीगल है, तो क्यों नहीं तोड़ा जाएगा? बताइए। तो आप लोग बताइए, क्या जवाब देंगे, क्या जवाब होगा उसका? আজকে 30 বছর ধরে, আজকে 30-31 বছর ধরে তপসিয়ার মানুষ কি না দিয়েছে এই বাব্বাটাকে, জাভেদ খানকে, ওনার পরিবারকে কি না দিয়েছে তপসিয়ার মানুষ আজকে 30 বছর ধরে। তারপরে আজকে এটা প্রাপ্য ছিল। কাউন্সিলর বলছেন मुझे पता नहीं, मैं 10 साल से काउंसलर बना हूं, আমি 10 বছর হলো কাউন্সিলর হয়েছি, আমার আগে কি বিল্ডিং তৈরি হয়েছে আমি বলতে পারবো না। আরে ভাই, তুমি 10 বছর কাউন্সিলর হয়েছিল, 10 বছর আগে কে কাউন্সিলর ছিল? কে ছিল কাউন্সিলর আজ থেকে 10 বছর আগে? এই ফ্যাজ খানের মা রাফাত জাওয়াদ ছিলেন কাউন্সিলর 2010 থেকে 2015। তার আগে 15 বছর 1995 থেকে 2010 সাল পর্যন্ত জাভেদ খান, ফয়েজ খানের বাবা ছিলেন কাউন্সিলর। আজকে 31 বছর ধরে বাবা মা ছেলে মিলে, একটা ফ্যামিলি মিলে এই তপসিয়াকে চালাচ্ছে, একটা ওয়ার্ডকে চালাচ্ছে। তারপর তারা দাঁড়িয়ে বলে দিচ্ছে বিল্ডিং ইলিগাল, আমি কিছু জানি না, বাকি সবাই সব জানে। বলুন কত বড় নেমখারামি মানুষের সঙ্গে, কত বড় বিপদে ফেলা হলো এখানকার মানুষকে। কিন্তু আমরা বলছি বিজেপি, আবার এটাও দেখছি, ভাবতে খারাপ লাগে, বলতে খারাপ লাগে, এখন বিজেপি এখন বুলডোজার দেখাচ্ছে বলে, বিজেপি ভাঙার ভয় দেখাচ্ছে বলে শুনতে পাচ্ছি তপসিয়ার কিছু মানুষ, কিছু ইয়াং ছেলে, তারা ভাবছে আমাদের বাড়িগুলোকে বাঁচাতে হবে, তাহলে আমরা যাই একটুখানি বিজেপির পার্টি অফিসে যাই, দুদিন একটু বিজেপির সঙ্গে ওঠা বসা করি, তাতে যদি একটু আমার বাড়িটা বেঁচে যায়। দেখুন, যারা এটা ভাবছে, আমরা জানি कोई भी अपने दिल से बीजेपी को समर्थन नहीं करेंगे तोपसिया में, ये हमें पता है। कोई अगर अपने हाथ में कल अगर हम देखेंगे कि तोपसिया का कोई, हमारा कोई भाई, हमारा कोई बहन, हमारा कोई चाचा हाथ में बीजेपी का झंडा लेके उनके रैली में जा रहा है, फिर भी हम ये जानेंगे कि उनके हाथ में बीजेपी का झंडा हो सकता है, लेकिन उनके दिल में बीजेपी के लिए नफरत है, हमें पता है। कोई भी अपने दिल से बीजेपी को समर्थन नहीं करेंगे, लेकिन मजबूरी कभी कभी जिंदगी में ऐसी बन जाती है कि क्या करे। अगर अचानक घर टूट जाए, बच्चों को लेके, परिवार को लेके कहां जाएंगे, क्या करेंगे? वही भय থেকে, वही आशंका থেকে, दुख থেকে কেউ কেউ হয়তো ভাবছেন, कोई शायद ये सोच रहे कि बीजेपी में जाके थोड़ा उनके पार्टी ऑफिस में जाएंगे, 2 दिन चक्कर लगाएंगे, वहां पे बीजेपी में शामिल हो जाएंगे, उनका ये मंडल का वो बन जाएगा, वो मंडल का वो बन जाएंगे, तो मेरा घर बच जाएगा। लेकिन देखिए, साफ बात आपको साफ तरीके से कह रहे हैं, जिस दिन से बीजेपी का गठन हुआ है भारत में, उस दिन से लेके आज तक कहीं भी बीजेपी मुसलमान का घर बचाने के लिए नहीं बना है। बीजेपी का मकसद मुसलमान का घर बचाना कहीं पे भी नहीं है, बीजेपी का मकसद है मुसलमान का घर तोड़ना। 1980 में जब बीजेपी बना था, तब से लेके आज तक যেখানে যেখানে বিজেপি আছে, মুসলমানের বাড়ি ঘরদোর ভাঙা, মুসলমানের জীবন শেষ করাটাই ওদের উদ্দেশ্য। দুদিন বিজেপির পার্টি অফিসে চক্কর লাগিয়ে কেউ বিজেপিকে পাল্টে দিতে পারবে না। এইটা যেমন সত্যি কথা, তেমন আমি আপনাদেরকে এইটাও বলছি, বিজেপি ঠিক করেছে আপনাদেরকে বাঁচতে দেবে না, বিজেপি ঠিক করেছে আপনাদের বাড়ি ঘর তো থাকতে দেবে না। আর আমরা বলছি, কমিউনিস্ট পার্টি বলছে আমরা ঠিক করেছি, আমরা আপনাদেরকে মরতে দেব না, আপনাদের বাড়ি ঘর আমরা ভাঙতে দেব না। আমরা মহামান্য আদালতকেও বলছি, আপনারা বিচার করুন 10 টাকার অপরাধ টাকার,
গরিব মানুষ, পড়াশোনা জানেন না, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা জমিয়ে এর কাছ থেকে ওর কাছ থেকে ধার নিয়ে আর কিছু টাকা জড়ো করে একটা 1 কামরার ফ্ল্যাট, একটা 150, 200, 250 স্কোয়ার ফুটের ফ্ল্যাট কেউ কিনেছেন। পড়াশোনা জানেন না, সই করতে অনেকে জানেন না, টিপসই দিয়ে হয়তো রসিদ নিয়েছেন, কাঁচা রসিদ নিয়েছেন। সেই মানুষটা জানেন না যে একটা বিল্ডিং কিনতে গেলে, একটা ফ্ল্যাট কিনতে গেলে কি দেখতে হয় না দেখতে হয়, কি কাগজ লাগে না লাগলে, স্যাংশন প্ল্যান কাকে বলে না বলে। আজকে শব্দ সেই মানুষটার হয়ে গেল। আর যারা কোটি কোটি টাকা দিয়ে এই ব্যবসাগুলো করলো তাদের কোনো দোষ নেই। আজকে বাব্বাটা মিলে ওখানে বলছে যে বিল্ডিং কারা বানিয়েছে আমরা বলতে পারবো না। আপনারা দেখেছেন নোটিশগুলো, যে নোটিশগুলো আসছে কার নামে? জাভেদ খানের বাবার নামে নোটিশগুলো আসছে। কেন? আজকে উনি বেঁচে নেই, কিন্তু ওনার নামে জমি, ওনার মালিকানায় জমি, আজকে সেই জমির নামে নোটিশ আসছে। তো আমার বাবার জমির ওপর যদি বাড়ি হয়ে যায়, আমার বাবা জানবে না, আমি জানবো না, খালি আপনি জানবেন। আমার বাবার জমির ওপর বাড়ি হয়ে গেল, আজকে 20 বছর ধরে 25 বছর ধরে সেই বাড়ি দাঁড়িয়ে আছে, ফ্ল্যাট বিক্রি হচ্ছে, সেখানে লোকে থাকছে, সবকিছু করছে। তারপরে আমি জানবো না, আমার কাছে কোনো হিসাব থাকবে না, আমি অন্য লোককে দেখাবো যে ওরা জানে। কেন? কি করে হলো? ভাই আপনাদেরকে বলছি, আপনারা ভালো করে জানেন এখানে কি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কিন্তু তার শাস্তি সাধারণ মানুষকে দেওয়া যাবে না। আপনাদের সবার কাছে বলছি, আপনারা দেখেছেন গোটা পশ্চিমবাংলায় যেখানে হকার উচ্ছেদ হচ্ছে, যেখানে বাড়ি ভাঙা হচ্ছে, যেখানে লোকের দোকান ভাঙা হচ্ছে, আর এই যে আজকে হকার ভাঙা হচ্ছে, এই খালি হকার আজকে কেউ কেউ ভাবছে যে হকার খালি স্টেশনে ভাঙা হচ্ছে, রেল স্টেশনে ভাঙা হচ্ছে। হকার খালি রেল স্টেশনে ভাঙা হচ্ছে না, ইতিমধ্যে কলকাতার অনেকগুলো রাস্তায় এই কলকাতার কর্পোরেশন নামে এখনো তৃণমূলের হাতে আছে কর্পোরেশন, কিন্তু মোদি আর শুভেন্দু ছবি দিয়ে কর্পোরেশন চলছে। ইতিমধ্যে কলকাতার অনেকগুলো রাস্তায় রাস্তা থেকে হকার তোলার জন্য নোটিশ দিয়ে দিয়েছে থানা থেকে। এই পাশে এখানে এন্টালিতে খালপাড়ে রাস্তা ধরে নোটিশ দিয়ে এসেছিল, থানা থেকে বলে এসেছিল যে রাস্তার সমস্ত দোকানকে এখান থেকে তুলে দিতে হবে। আমাদের কাছে এসেছিল, আমাদের পার্টি অফিসে দেখা করলো, আমাদের সাথে একদিন আমায় ফোন করলো দোকান থেকে, বল দাদা এরকম ব্যাপার। তারপর পার্টি অফিসে ডাকলাম, পার্টি অফিসে এলো ক্রিস্টোফার রোডে, আপনারা জানেন এখান থেকে এগিয়ে শিয়ালদার আগে ক্রিস্টোফার রোডে হকাররা। বললাম যে আপনারা আসুন পার্টি অফিসে। পার্টি অফিসে আসলেন, আমাদের एंटालीতে আমাদের एमएलए ছিলেন देवेश दास, मंत्री ছিলেন। देवेश दास को मैंने बताया कि देवेश दास ऐसे ऐसी बात है, क्रिस्टोफर रोड से कुछ हॉकर हमारे साथी हमारे वो फोन किए थे, उनके दुकानों में जाके पुलिस जाके बोल के गया है कि दुकान को हटा लेना पड़ेगा, नहीं तो हम हटा देंगे दुकान 7 दिन के अंदर। क्या करेंगे, कहाँ जाएंगे ये लोग? তারা এলো আমাদের কাছে, তাদেরকে নিয়ে আমরা কোর্টে গেলাম। সেই এভিকশন আটকালো, সেই দোকান ভাঙা আটকালো। কিন্তু কথাটা আমি আপনাদেরকে এই কারণে বলছি, এই হামলাকারী রেলের হকারের উপর হচ্ছে না। এই ডিসেম্বর মাসে কর্পোরেশন ভোট হবে, আপনারা জেনে রাখুন বিজেপির প্ল্যান, বিজেপির টার্গেট, যেদিন কর্পোরেশনের ভোট শেষ হবে সেই দিন রাত্রিবেলা থেকে কলকাতা থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলার এমনি রাস্তার ধারে দোকান করে যারা হকারি করছেন সেই দোকানগুলোকে এরা ভাঙতে চায়। তার কারণ বিজেপির পলিসি হচ্ছে ভোটের আগে এরা হিন্দুদের পার্টি, ভোটের আগে এরা হিন্দু হিন্দু করবে, কিন্তু যেদিন ভোট হয়ে যাবে সেদিন এরা ভারতের 2 জন হিন্দুকে খালি চেনে। এক হিন্দুর নাম গৌতম আদানি, আর এক হিন্দুর নাম হচ্ছে মুকেশ আম্বানি। 2টো হিন্দুকে বাদ দিয়ে আর কোনো হিন্দুকে চেনে না, নিজের বাপকেও চেনে না বিজেপি। তারপরে ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে বলতো আপনি হিন্দু, আপনি আমাকে ভোট দিন। ভোটের পরে তার বাড়িতেই গিয়ে বললো আপনি এখন আর হিন্দু নন, ভোট হয়ে গেছে। ভোটের আগে আপনি হিন্দু ছিলেন, ভোটের পরে আপনি এখন বেআইনি দখলদার, আপনি বাড়িটা খালি করে দিন। চালিয়ে দিল বুলডোজার। গোটা দেশ জুড়ে রাজনীতি হচ্ছে, ছোট ব্যবসাদারকে মেরে ফেলবে, হকারকে মেরে ফেলবে, ছোট দোকানদারকে মেরে ফেলবে। তার জায়গায় বড় বড় আদানি আম্বানির বড় বড় শপিং মল তৈরি হবে। গোটা পশ্চিমবাংলা জুড়ে ওরা হকার তুলতে চায়। আমরা বলছি, আমরা থাকতে গোটা পশ্চিমবাংলার গরিব মানুষের পেটে লাথি মারতে ওদেরকে আমরা দেব না। ওদের বিধানসভার ভেতর 80 জন এমএলএ আছে। আজকের তারিখেও বিধানসভার ভেতর বিজেপির 80 জন, তৃণমূলের 80 জন এমএলএ আছে, আপনারা জানেন। এই জাভেদ খান, পাশের কেন্দ্রে সন্দীপন শাহ, 80 জন এমএলএ আছে বিধানসভার ভেতর। কিন্তু 80 জন এমএলএর মধ্যে জাভেদ খান সহ 65 জন এমএলএ বিজেপির কাছে সারেন্ডার করে গেছে। আজ বাদে কাল আসবে, দেখবেন। এই আমরা এখন মিটিং করছি, আজ বাদে কাল 2 দিন পরে আসবে, এসে বলবে
मैं क्यों बीजेपी के साथ समझौता कर लिया, मैं क्यों बीजेपी के साथ शुभेंदु के साथ समझौता कर लिया, কথা বলে নিয়েছি কেন, বিজেপির সঙ্গে সেটিং করে নিয়েছি কেন? আপনাদের ভালোর জন্য। বিশ্বাস করুন, আমি যদি সেটিং না করতাম আপনাদের বাড়ি ভেঙে দিত। আপনাদের ভালোর জন্য করেছে না নিজের ছেলের নামে 90টা বাড়ি, সেই বাড়িগুলোকে বাঁচানোর জন্য করেছে, আপনারাও খুব ভালো করে জানেন। ওরা যে করবে করবে, ওদের কাজ ওরা করুক, কিন্তু আমরা বলছি বিধানসভার ভেতর ওদের 80 জন এমএলএ আছে, তাদের মধ্যে জাভেদ খানরা 65 জন এমএলএ বিজেপির সঙ্গে সেটিং করে নিয়েছে। আমাদের বিধানসভার ভেতর একজন এমএলএ আছে, মুস্তাফিজুর রহমান, একজন এমএলএ আছে। পরের বিধানসভা ভোট পর্যন্ত আমাদের বিধায়ক বিধানসভার ভেতর বিক্রি হবে না, আর আমাদের লাল পতাকা বিধানসভার বাইরে বিক্রি হবে না। আমরা বিজেপির বিরুদ্ধে ছিলাম, বিজেপির বিরুদ্ধে আমরা আছি, বিজেপির বিরুদ্ধে আমরা থাকবো। আমার কথাকে আমি আপনাদের কাছে এই বলে শেষ করছি, এসআইআর এর নাম তোলা ইত্যাদি কিভাবে কি করবেন না করবেন শামীমদা বলেছে, আপনারা শুনেছেন। এই ধাপাপাড়ার পার্টি অফিসে আপনারা যোগাযোগ রাখবেন। 42 বাস স্ট্যান্ডে আমাদের পার্টি অফিস, এখানে আমাদের পার্টির যারা কমরেডরা আছে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। যার যার নাম আপনার আপনার বাড়ির, আপনার পরিবারের, পাশের বাড়ির, আপনার মহল্লা, আপনার কোনো আত্মীয়, যার যার নাম কাটা গেছে এসআইআরে বলবেন, সেই নাম তোলার দায়িত্ব আমরা নেব, সেই কাজ আমরা করব। কিন্তু যে কথাটা এখানে বলার, আপনারা জানেন যে বাপ বেটাকে কেন সেটিং করতে হয়েছিল? সেটিং না করলে জেলে চলে যেত। এত বেআইনি কাজ করেছে, এত 2 নম্বরী সম্পত্তি কামিয়েছে। আমাদের সেই ভয় নেই, আমাদের ইডিসিবিআর ভয় নেই, তাই আমরা বিক্রি হইনি। কিন্তু এইটুকু বলছি আপনাদেরকে, আমাদের ইডিসিবিআর ভয় নেই মানে এই নয় যে আমরা জেলে যাব না। জেলে কিন্তু আমিও যেতে পারি, জেলে আমরাও যেতে পারি। আমরাই বাপ বেটার মতো চুরি করে জেলে যাব না, আমরা বাপ বেটার মতো কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়ে জেলে যাব না। কিন্তু যদি তপসিয়ায় বাড়ি ভাঙতে আসে, বুলডোজারের সামনে দাঁড়িয়ে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হতে পারে। আর যদি বুলডোজারের সামনে দাঁড়িয়ে জেলে যাই, জানবেন মাথা উঁচু করে হাসতে হাসতে জেলে যাব, কোনো আফসোস থাকবে না, কোনো আফসোস থাকবে না। বুলডোজারের সামনে দাঁড়িয়ে যদি জেলে যেতে হয়, মাথা উঁচু করে হাসতে হাসতে চলে যাব। আর এখানে কথা দিয়ে যাচ্ছি, যেদিন জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে নিজের বাড়িতে যাব না, আবার এই তপসিয়ায় বুলডোজারের সামনে এসে আমরা দাঁড়াবো। কিন্তু আমরা, চোরেরা চুরির সম্পত্তি ভোগ করবে আর গরিব মানুষ রাস্তায় বসবে। আমরা থাকতে যতক্ষণ পশ্চিমবাংলায় একটা লাল পতাকা বেঁচে আছে, এই জিনিস আমরা হতে দেব না। নিশ্চিন্তে থাকুন, একসঙ্গে থাকুন, একজোট হয়ে থাকুন। এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরাই জিতবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।